হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন সম্পর্কে। অর্থাৎ এই যে বিজয়নগর সাম্রাজ্য রয়েছে, এই বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন বা সামাজিক অবস্থাটা কেমন ছিল, এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 রুপিস। ঠিক আছে, তোমাদের কোর্স ফি মূলত আগে ছিল 1199 রুপিস, কিন্তু বর্তমানে তোমাদেরকে কিন্তু এখন এটা পে করতে হচ্ছে না। তোমাদের জন্য একটা কিন্তু দারুণ অফার রাখা হয়েছে। কি অফার? অফারটা হলো মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত এই যে বিজয়নগর সাম্রাজ্যের যে সামাজিক যে জীবনটা রয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো মূলত আমাদেরকে জানতে হবে এই যে সামাজিক জীবন রয়েছে বা সমাজ জীবন রয়েছে বা সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো জানবো। যেমন দেখো, অর্থনৈতিক জীবন বা অর্থনৈতিক অবস্থারও কিন্তু বিভিন্ন ভিত্তি রয়েছে। কৃষিকাজ, পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য। ঠিক একইভাবে এই সমাজ জীবন বা সামাজিক জীবনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বিষয়গুলো রয়েছে। যেমন সমাজে নারীর অবস্থান কেমন রয়েছে, সমাজে পরিবারটা কেমন রয়েছে এবং আরও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একে একে তোমাদের সঙ্গে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমত আমরা জানবো যে বিজয়নগরের এই যে সমাজ জীবন রয়েছে, সমাজ জীবন আমরা কিসের উপর ভিত্তি করে জানতে পারছি। মূলত নিকোলো কন্টি, আব্দুল রাজ্জাক, ফারনাও নুনিজ প্রমুখ যে বিদেশি পর্যটকদের বিবরণ রয়েছে, তাদের বিবরণ থেকে আমরা কি হচ্ছে এই বিজয়নগর সাম্রাজ্যের নানা তথ্যের কিন্তু সন্ধান পেয়ে থাকছি। এই পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসেছিলেন এবং তাদের বিবরণ থেকে কি হচ্ছে বিজয়নগরের সমাজ জীবনের বেশ কিছু কিন্তু পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এই যে বিদেশি পর্যটকদের সম্পর্কে বলছি, এই পর্যটকরা কি হয়েছিল যে বিজয়নগর সাম্রাজ্যের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং সেই সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়েই কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে এসে কিন্তু যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তাদের ভ্রমণ বৃত্তান্তগুলি লিপিবদ্ধ করেন, যেখান থেকে কি হচ্ছে আমরা বিজয়নগরের সমাজ জীবন সম্পর্কে বা সামাজিক জীবন সম্পর্কে জানতে পারছি। তো বিদেশি পর্যটকদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কে ছিলেন? নিকোলো কন্টি, আব্দুল রাজ্জাক, ফারনাও নুনিজ, এরা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য কিন্তু ছিলেন। ঠিক আছে, দেখো, প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে নারীর মর্যাদা সম্পর্কে জানবো। কি বলা হচ্ছে এখানে? বিজয়নগরের সমাজে নারী জাতির একটা বিশেষ মর্যাদা ছিল। সমাজের রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক বিষয়ে নারীদের কিন্তু ভূমিকা ছিল সর্বাগ্রে। অর্থাৎ নারীদের কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনৈতিক দিকেই হোক, সামরিক দিকে, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে নারীদের কিন্তু ভূমিকাটা ছিল সর্বাগ্রে। তারা চারুশিল্প, নৃত্য, সঙ্গীত, শাস্ত্র, এছাড়াও কি শাস্ত্র, সাহিত্য, এই সমস্ত শাস্ত্রবিদ্যা এবং কলাবিদ্যায় কি বিশেষভাবে কিন্তু অংশগ্রহণ করত। নুনিজের বিবরণ থেকে কি জানতে পারি যে নারীরা কিন্তু প্রহরী, বিচারক, জ্যোতিষী, হিসেব রক্ষকের কাজও কিন্তু পারত। এছাড়াও তিরুমালাম্মা ও হোনান্না ছিলেন সে যুগের বিখ্যাত নারী কবি। অর্থাৎ নারীরাও যে কবি হয়েছেন, এই যুগের বিখ্যাত কবি ছিলেন, এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি যে বিজয়নগর সাম্রাজ্যের এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে নারী কবির অস্তিত্বের কথা লক্ষ্য করা যায়। আরও কি জানতে পারি? বিদেশি পর্যটকদের রচনা থেকে কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেব রায় প্রমুখ রাজবর্গের বহু যে পত্নীর অস্তিত্বের কথাও কিন্তু আমরা জানতে পারি।
তাহলে নারীর মর্যাদার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারি। মূলত বিজয়নগর সাম্রাজ্যে নারীর জাতির যে ছিল তাদের কিন্তু একটা বিশেষ মর্যাদা কিন্তু ছিল। এরপরে আমরা জানবো হচ্ছে খাদ্যাভ্যাস সম্পর্কে। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যে যে খাদ্যাভ্যাস রয়েছে সেই খাদ্যাভ্যাস সম্পর্কে কিন্তু আমরা জানবো। দেখো এখানে বলেছে বিজয়নগর রাজ্যের খাবারের মধ্যে ছিল চাল, গম, শাক সবজি, দুধ, মাছ, মাংস প্রভৃতি। তাহলে ব্রাহ্মণ সম্প্রদায় যারা ছিলেন তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নিরামিষ খাদ্যে আর কি অভ্যস্ত ছিলেন, এবং সাধারণ জনগণের কাছে গোমাংস কিন্তু পুরোপুরিভাবে আর কি নিষিদ্ধ কিন্তু ছিল। এছাড়াও বলা যায় যে এই যে বিভিন্ন বিদেশি পর্যটকরা রয়েছেন তাদের বিবরণ থেকে আমরা কি জানতে পারি যে বিজয়নগরে কৃষ্ণদেব রায় সহ অন্যান্য রাজারা গোঁড়া হিন্দু ছিলেন, কিন্তু গোঁড়া হিন্দু এবং বিষ্ণুর উপাসক হয়েও কি করতেন, যে মাংস কিন্তু ভক্ষণ আর কি করতেন। তাহলে সাধারণত খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানলাম যে খাদ্যের মধ্যে কি ছিল, খাবারের মধ্যে চাল, এছাড়াও গম, শাকসবজি এই সমস্ত কিছু ছিল, এবং ব্রাহ্মণ সম্প্রদায়রা পুরোপুরিভাবে কি করত, যে নিরামিষ খাদ্য কিন্তু গ্রহণ করত। এবং আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি যে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে গোমাংসটা কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ ছিল। যে বিষয়গুলো জানলাম আমরা খাদ্যাভ্যাসের মধ্যে। এরপরে আমরা জানবো ধর্ম সহিষ্ণুতা। এখানে কি বলা হচ্ছে, বিজয়নগরের রাজারা বৈষ্ণব ধর্মের উপাসক হলেও তারা কিন্তু সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের রাজারা কিন্তু সকল ধর্মের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল ছিলেন, তারা কিন্তু সকল ধর্মে বিশ্বাসী ছিলেন এবং আস্থাশীল ছিলেন। এখানে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম সহ বিভিন্ন ধর্মের জনগণরা কিন্তু বা জনগণ নিরাপদে এবং স্বচ্ছন্দে কিন্তু বসবাস করত। ঠিক আছে, নেক্সট বিষয়টা আমরা জানবো হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর প্রাধান্য বা ব্রাহ্মণ্য শ্রেণীর প্রাধান্য। এখানে কি জানবো, দেখো বিজয়নগর রাজ্যে কিন্তু ব্রাহ্মণদের স্থান ছিল সর্বাগ্রে। যেমন কি জানলাম, নারীদের মর্যাদাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। নারীদের কিন্তু যে রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে তাদের ভূমিকাটা কিন্তু সর্বাগ্রে যেমন ছিল, ঠিক একইভাবে এই যে বিজয়নগর সাম্রাজ্যে ব্রাহ্মণদের স্থানও ছিল কিন্তু সর্বাগ্রে। ব্রাহ্মণরা সমাজের সর্বোচ্চ মর্যাদার কিন্তু অধিকারী ছিলেন। তারা শুধুমাত্র ধর্মীয় বিষয়ে আলোচনার মধ্যে আবদ্ধ ছিলেন না, তারা কিন্তু সামাজিক, রাজনৈতিক অন্যান্য নানা বিষয়ে কিন্তু আলোচনাতেও তারা সিদ্ধিহস্ত ছিলেন। অর্থাৎ যে ব্রাহ্মণরা শুধুমাত্র যে ধর্মীয় বিষয়ে আলোচনা করবেন এমনটা কিন্তু এখানে বলা হয়নি। এই ব্রাহ্মণরা কিন্তু রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বা যে সামরিক বিভিন্ন অন্যান্য বিষয়ে আমরা কি দেখতে পারবো, যে আলোচনা কিন্তু করে থাকতেন। ঠিক আছে, এছাড়াও দেখো জীবনযাত্রার ধরন সম্পর্কে আমরা জানবো। এই যে বিজয়নগর সাম্রাজ্য রয়েছে, এই বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে মানুষের জীবনযাত্রাটা কেমন ধরনের ছিল এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। মূলত এখানে বলেছে দেখো, বিজয়নগরের সমাজে অভিজাত শ্রেণীর লোকেরা কিন্তু বিলাস ব্যসনে কিন্তু যে আর কি লিপ্ত ছিল। নৃত্য, সঙ্গীত, কুস্তি প্রভৃতির মাধ্যমে তারা কিন্তু অবসর বিনোদন কিন্তু করত। এই যে বিজয়নগর সাম্রাজ্যে অভিজাত শ্রেণী বলতে কাদের বোঝানো হচ্ছে, যারা উঁচু শ্রেণীর মানুষেরা রয়েছেন। অভিজাত লোকেদের বলতে যারা উঁচু শ্রেণীর লোকেরা তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে তারা কি করতো, তারা কিন্তু বেশিরভাগ সময়টাই বিলাস ব্যসনে কিন্তু লিপ্ত ছিল, এবং তারা কি করতো, যে তাদের কাছে প্রচুর আর কি অবসর সময় ছিল। অর্থাৎ অবসর সময় বলতে বোঝানো হচ্ছে ফ্রি টাইমকে। এই যে উঁচু শ্রেণীর লোকেদের হাতে কি থাকতো, অবসর সময়টা খুব থাকতো, এবং সেই অবসর সময়ে তারা কি করতো, তারা বিভিন্ন বিনোদন করতো। কি করতো, তারা নৃত্য করতো, সঙ্গীত করতো, কুস্তি, এই সমস্ত কিছুর মাধ্যমে তারা কিন্তু তাদের অবসর সময়টা বা ফ্রি টাইমটা কিন্তু কাটাতো। এছাড়াও দেখো যে পর্তুগিজ লেখকদের বিবরণ থেকে জানা যায় যে বিজয়নগরের অধিবাসীরা অলংকার প্রিয় ছিল। অর্থাৎ তাদের অলংকারটা খুব প্রিয় ছিল বিজয়নগরের অধিবাসীদের। পুরুষ ও নারী সকলেই কিন্তু কানে, হাতে, গলায়, নাকে নানা প্রকারের কি করতো, অলংকার পরিধান করত। এবং এই যে অভিজাত শ্রেণীরা রয়েছেন তাদের মাথায় পাগড়ি, পায়ে হচ্ছে চামড়ার কালো জুতো, আরো বিভিন্ন অলংকার কিন্তু তারা আর কি পরিধান করত। এবং সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা কি করতো, সেরকম কোনো অলংকার পরিধান কিন্তু করতে দেখা যায়নি। বাসস্থান হিসেবে তাদের কিন্তু ছিল খড়ের তৈরি আর কি কুটির ঘর। তাহলে এই যে বহুমূল্যের অলংকার, রত্ন, এগুলো কারা পরিধান করতো, যারা অভিজাত শ্রেণীর লোকেরা রয়েছেন, উঁচু শ্রেণীর লোকেরা যারা রয়েছেন তারা কি করতো, কিন্তু যে বহুমূল্যের অলংকারগুলি পরিধান করত। নিম্ন শ্রেণীর লোকেদের ক্ষেত্রে কিন্তু যে অলংকার পরিধান
করতে আর কি খুব একটা কিন্তু দেখা যায়নি, ঠিক আছে। এবং তাদের বাসস্থান হিসেবে কি ছিল, খড়ের তৈরি কিন্তু যে কুটির ঘর। তাহলে আমরা সব শেষে বা পরিশেষে কি কোন বিষয়টা বলতে পারি, যে বিজয়নগর সাম্রাজ্যের সমাজ জীবন ছিল খুবই উন্নত, অর্থাৎ যথেষ্ট উন্নত ছিল। কারণ এখানে আমরা জীবনযাত্রার ধরনটাও একটু উন্নত দেখতে পাচ্ছি। নারীর মর্যাদাটা একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তাদের ভূমিকা রয়েছে সব ক্ষেত্রে, যে সমাজে রাজনৈতিক, সামাজিক, সামরিক এই সমস্ত বিষয়ে তাদের যে ভূমিকাটা, নারী জাতির যে ভূমিকা, একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এখানে কি হচ্ছে, বিজয়নগরের সমাজে সকল সম্প্রদায়ের মানুষের স্থান ছিল, তবে নারীদের স্থান ছিল কিন্তু সর্বাগ্রে। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা সাম্রাজ্যের মধ্যে নারীদের যে অবস্থান সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। এই বিষয়টা কিন্তু সামাজিক জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, ঠিক আছে। এছাড়াও হচ্ছে যে সমাজে ব্রাহ্মণ সম্প্রদায়কেও বিশেষ দৃষ্টিতে দেখা হতো, অর্থাৎ ব্রাহ্মণ সম্প্রদায় যে শুধু ধর্মীয় বিষয়েই যে আলোচনা করবে এরকমটা না। এই বিজয়নগর সাম্রাজ্যের যে ব্রাহ্মণদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রাহ্মণ সম্প্রদায়রা শুধুমাত্র ধর্মীয় বিষয়ে না, ধর্মীয় বিষয় ছাড়াও রাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয় কি করছে, আলোচনা করছে, ঠিক আছে। তাহলে এই যে অর্থাৎ সকল সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এখানে এই বিজয়নগর সাম্রাজ্যে কি দেখতে পাই, একত্রিতভাবে বা একত্রে কিন্তু বসবাস করত। তো বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবনটা কেমন রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।